আসসালামু আলাইকুম। আমার K79 এর ভাইয়াপুদের, আমি K78 এর সাদমান জাহিদ। তোমাদের যে আসন্ন সেকেন্ড টার্ম, সেটা নিয়ে আজকে আমি কিছু কথাবার্তা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমাদের যেহেতু ফার্স্ট টার্মটা দেওয়া হয়নি, এই থার্ড ফেজে তোমাদের একটা অ্যাসেসমেন্টের এই প্রথম এক্সপিরিয়েন্স, সো অনেকের টেনশন কিছুটা কাজ করতে পারে। টেনশনে আসলে ইনশাল্লাহ কোনো কারণ নেই, মোটামুটি সবারই ভালো হবে আশা করি। তারপরে আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একটু কিছু কথা বলার চেষ্টা করব। তো প্রথমেই আমাদের প্যাথোলজি নিয়ে যদি বলি, প্যাথোলজির অ্যাসেসমেন্টে রিটেন, ভাইভা, অসপি তিনটাই হয়। তো তিনটার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোনটা যদি জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রে আমি বলবো রিটেন। পাস ফেল এটাও রিটেনের উপর ডিপেন্ড করে, এবং প্লেস পাওয়া না পাওয়া এটাও রিটেনের উপরেই ডিপেন্ড করে। কারণ হচ্ছে ভাইভা অ্যান্ড অসপিতে মার্কের আহামরি ফ্লাকচুয়েশন হয় না, আর হচ্ছে অসপি খুব লিমিটেড সিলেবাস, একদিন পড়লেই হয়ে যায়। সো রিটেনের প্রিপারেশনটাই সব কিছুকে আর কি ডিটারমাইন করে। ইভেন ভাইভাও খুব একটা আগে টাইম পাওয়া যায় না পড়ার ক্ষেত্রে, তো রিটেনের প্রিপারেশন দিয়ে ভাইভাটাও চালানো লাগতে পারে অনেকের ক্ষেত্রে। সো রিটেন প্রিপারেশনটা আমরা কিভাবে নিব? প্রথমে আমি যে সাজেশনটা দিতে চাই সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট রিলেটেড। টাইম ম্যানেজমেন্টের দিকে একটু খেয়াল রাখতে হবে, যদিও প্যাথোলজিতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম পাওয়া যায়। প্রত্যেকটা কোয়েশ্চেনে যেন আমরা হচ্ছে ইকুয়াল টাইম ডিভাইড করে দিই। প্রথম দিকের কোয়েশ্চেনটা অনেক বড় লিখে লাস্টের দিকে যেন বিপদে না পড়া লাগে। যদিও এটা সমস্যা হবে না, কারণ হচ্ছে একটা ক্লিনিক্যাল কোয়েশ্চেন তো থাকে, সেই ক্লিনিক্যাল কোয়েশ্চেনে হচ্ছে খুব কম টাইম লাগে, ওইটার টাইমটা আমরা অন্য অন্য আমাদের কোয়েশ্চেনে ডিভাইড করে দিতে পারি। আর ক্লিনিক্যালের প্রসঙ্গে যখন বলছি, আমি একবারে বলি, ক্লিনিক্যাল কোয়েশ্চেনটা খুব ভালো করে একটু দেখতে হবে। আমাদের যে প্রিভিয়াস ইয়ারের ডিওর কোয়েশ্চেনগুলি আছে, এগুলি থেকেই মোটামুটি কমন পড়ে। তা হচ্ছে অনেক সময় কনফিউজিং কেস দিতে পারে, যেমন লাং ক্যান্সার আর টিউবারকুলোসিস রিলেটেড একটা কেস আসছিল আমাদের সেকেন্ড টার্মে, সেটা নিয়ে অনেকের সমস্যা হয়েছে। তো এই জন্য হচ্ছে, যেহেতু এটা মানে ফুল মার্কও পাওয়া যায়, আবার একই সাথে জিরো পাওয়া যায়, অঙ্কের মতো অনেকটা ব্যাপারটা, তো এটা একটু কেয়ারফুল থাকতে হবে। আর সেকেন্ড সাজেশন এই রিলেটেড হচ্ছে ইনভেস্টিগেশনের একটা কোয়েশ্চেন থাকে সবসময়, যে ফার্স্টলি তো হচ্ছে ডায়াগনোসিসটা জিজ্ঞেস করে, দেন হচ্ছে আমরা আমাদের ডায়াগনোসিস কনফার্ম করার জন্য কি কি ইনভেস্টিগেশন দিব, এটা আস্ক করা হয়। তো এই ইনভেস্টিগেশন দেওয়ার ক্ষেত্রে অনেকগুলি 10-12টা ইনভেস্টিগেশন না লিখে আমরা যদি প্রত্যেকটা ইনভেস্টিগেশনের র্যাশনালটা লিখতে পারি, যে এইটা হচ্ছে আমি এই কজে দিচ্ছি। যেরকম আমি একটা উদাহরণস্বরূপ বলি, যে একটা নিউমোনিয়ার পেশেন্ট আসছে, তার এক্সরে করে কনসোলিডেশন দেখা গেছে, এরকম একটা ক্লিনিক্যাল সিনারিও। এখন ইনভেস্টিগেশনে আমি ফার্দার আবার চেস্ট এক্সরে দেওয়াটা অযৌক্তিক হলেও আমরা এখানে দিতে পারি, কারণ হচ্ছে আমরা প্লুরাল ইফিউশন ডেভেলপ করছি কিনা এটা চেক করতে চাই, বা হচ্ছে কোনো লাং অ্যাবসেস ফর্ম হয়েছে কিনা এটা চেক করতে চাই। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে র্যাশনালে যদি এটা লিখে দিই, তাহলে স্যাররা বুঝবে না আমি চিন্তা করে জিনিসটার অ্যান্সার দিছি। বাট আমি যদি র্যান্ডম জাস্ট চেস্ট এক্সরে একটা লিখে দিই, তাহলে স্যাররা এটা মনে করতে পারে যে সে প্রশ্নই পড়ে নেয়, যে এখানে কনসোলিডেশনের একটা এক্সরে আসছে, তারপরেও সে আবার ফার্দার এক্সরে দিছে। তো এইভাবে আর কি র্যাশনাল এটা লিখলে ইমপ্রেশনটা ইম্প্রুভ হয় এবং মার্কটাও মোটামুটি ভালো পাওয়া যায়। সেকেন্ডলি হচ্ছে আমি বলতে চাই, যত মেকানিজম অফ অ্যাকশন টাইপের জিনিস আছে, এগুলো একটু ফ্লো চার্ট করে লেখার ট্রাই করলে ভালো হয়, তাই টাইমও সেভ হয়, আর হচ্ছে ইমপ্রেশনটাও ভালো হয়। স্যাররা হচ্ছে গদ বাঁধা লেখাটা খুব একটা প্রেফার করে না এই ফেজে। তারা হচ্ছে চায় যে কনসাইজলি ক্লিয়ার কাটভাবে প্রেজেন্ট করতে পারলেই তারা খুশি হয়। আর সেকেন্ড টার্ম যেহেতু সবার, এই ক্ষেত্রে একটা খুব পেইড কোয়েশ্চেন থাকে সব মানে সিস্টেম থেকে, সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস। এটা নিয়ে অনেকের অনেক সমস্যা হয়, কারণ অনেক অনেক ডিজিজ, অনেক অনেক মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস। তো কমনগুলি পড়ার চেষ্টা করব। আর হচ্ছে আসলে অ্যাসেসমেন্টে একটু আনকমনও দিতে চায়, আর আমাদের এবার অ্যাসেসমেন্টে কোনো অপশনও ছিল না যে বাদ দিয়ে যাব আনকমনটা। সো এটা একটু সমস্যা হতে পারে। এই জন্য হচ্ছে প্রত্যেকটা ডিজিজ যেগুলো আছে এবং ডিইউতে আসছে যেগুলো, সেগুলো অবশ্যই মাইক্রোস্কোপিক ফাইন্ডিংসের কী ফিচারগুলো একটু আমরা দেখার চেষ্টা করব। লাইক পিটিসি, যেটা প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার, এক্ষেত্রে অরফ্যান অ্যানি আই নিউক্লিয়াস, এটা মাস্ট বলতে হবে। এটার আলাদা অন্য অন্য অনেক ডিটেলস মাথায় রেখে আমরা ব্রেইনের স্পেস নষ্ট না করলেও এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। সো এরকম কিওয়ার্ডগুলি আমাদের লিখতে পারলেই হলো। এরপর আসা যাক ভাইভায়। ভাইভার ক্ষেত্রে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, যত ডিজিজ আছে, যত সিস্টেমের যত ডিজিজ আছে, ইভেন স্যালাইভারি গ্ল্যান্ডের ডিজিজও বাদ দেওয়া উচিত হবে না। এইগুলির নাম, ডিজিজগুলির পার্টিকুলারলি যদি টিউমার থাকে, টিউমারের নাম মাস্ট। এটা দিয়ে হচ্ছে ভাইভা শুরু হয়, এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেন দিয়ে ভাইভা শেষ হয়ে যায়। যেরকম আমি যদি আমার এক্সপিরিয়েন্স বলি, আমার হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনই ছিল যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কী কী ডিজিজ আছে, কী কী টিউমার আছে, কেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের টিউমারগুলি হচ্ছে অ্যাটিপিক্যাল, এইভাবে আর কি শুরু হয়। দেন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আরেকটায় চলে গেছে, স্কিনে চলে গেছে। দেন হচ্ছে ইভেন আমাকে প্যারাথয়রয়েড গ্ল্যান্ডেরও ডিজিজগুলি জিজ্ঞেস করছে। তো এরকম হচ্ছে যত সিস্টেম আছে, কোনোটা স্কিপ না দিয়ে অ্যাটলিস্ট 2-3টা করে ডিজিজের নাম
অবশ্যই জানা থাকা লাগবে। আর ক্লাসিফিকেশন যদি থাকে টিউমারের বিশেষ করে সেগুলি হচ্ছে রবিন্সের ক্লাসিফিকেশনগুলি একটু পড়া ট্রাই করতে হবে, কারণ গাইডে অনেক সময় ভুল থাকে। এই ক্ষেত্রে রবিন্স না খুলেও আমির ফয়সাল ভাইয়ের যে নোটটা আছে, নোটের লাস্টে সুন্দর করে সব টিউমারগুলির ক্লাসিফিকেশন লিস্ট করে দেওয়া, ওখান থেকে পড়ে নিলেও সমস্যা হবে না, ওগুলি রবিন্স থেকেই ভাইয়া দিয়েছেন। তো ভাইভা মোটামুটি এই। আর অস্পির কথা যদি বলি, অস্পির অনেক রিসোর্স আছে এবং খুব বেশি পড়া না, মেনলি হেমাটোলজি রিলেটেড কোয়েশ্চেনগুলি অস্পিতে আসে। একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম থাকে, তারপর হচ্ছে একটা ক্লিনিক্যাল সিনারিও দিতে পারে, একটা ইনস্ট্রুমেন্ট দিতে পারে, এরকম হচ্ছে বেসিক জিনিসপত্রই থাকবে। এই ক্ষেত্রে হচ্ছে 77-এর ড্রাইভে আলামিন ভাইয়ের পিডিএফ বা হচ্ছে নাদিম ভাইয়ের পিডিএফ, দেন হচ্ছে ফায়াদ ভাইয়ের পিডিএফ, অনেক পিডিএফ আছে, যে কোনো একটা থেকে আর কি পড়ে ফেললেই হয়। আমি পার্সোনালি 77 আলামিন ভাইয়ের পিডিএফটা আপডেটেড মনে করি, অনেক বেশি কোয়েশ্চেন আছে, তো ওইটা থেকে অস্পিটা দেখে নিলেই হবে। আর প্র্যাকটিক্যাল যে পার্টটা, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে অনেক সময় একটু সমস্যা করে হচ্ছে ফোন দেখে লিখতে দেয় না, এক্ষেত্রে আর কি একটু সমস্যা হতে পারে, বাট আশা করি ওভারঅল খুব একটা প্যারা হবে না। আর প্র্যাকটিক্যালের ভাইভাও খুবই ইজি হয়, আর না পারলেও খুব একটা সমস্যা হয় না। তো এগুলি নিয়ে চিন্তার কোনো কারণে, রিটেনটা ঠিক রাখতে পারলেই হলো। আর রিটেনের পড়া দিয়ে তো ভাইভা অটোমেটিক কভার হয়ে যাচ্ছে, কারণ রিটেনের জন্য তো ডিজিজের নামগুলো এমনিতেই পড়া হচ্ছে। তো প্যাথোলজি নিয়ে মোটামুটি এইটুকুই। এরপর আসা যাক মাইক্রোবায়োলজিতে। মাইক্রোবায়োলজিও লাইক প্যাথোলজি, রিটেন ভাইভা অস্পি তিনটা সেগমেন্ট আছে, অ্যান্ড লাইক প্যাথোলজি এক্ষেত্রে রিটেনটা সবচেয়ে প্যারাদায়ক, স্পেশালি প্যারাদায়ক কারণ 16-17টা কোয়েশ্চেন থাকে, সবই অ্যান্সার করা লাগে, অ্যান্ড টাইম ম্যানেজমেন্টের জন্য এক্সট্রিমলি ডিফিকাল্ট, অ্যান্ড রিটেনের জন্য প্রচুর ফেলও হয় মাইক্রোবায়োলজিতে। সো আমাদের সবারই একটু মেনটেন করার চেষ্টা করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত সব কোয়েশ্চেনের যেন আমরা সমান সময় দিতে পারি। এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে নাম্বার 1, ক্লিনিক্যালটা ফার্স্ট অ্যান্সার করে ফেলা, কারণ ক্লিনিক্যালটা প্যাথোলজির চেয়েও এখানে শর্ট হয়, মানে 4-5টা কোয়েশ্চেন থাকে, 1 ওয়ার্ডেই অ্যান্সার। সো এটা মানে 30 সেকেন্ড থেকে 1 মিনিট লাগবে একটা ফুল কোয়েশ্চেন অ্যান্সার করতে, যদি আগে থেকে ভালো করে জানা থাকে। সো এইটার পুরোটা টাইমে অলমোস্ট আমরা অন্য একটা কোয়েশ্চেনে দিতে পারবো। সেকেন্ড যে সাজেশনটা থাকবে, কিছু কমন পেইড কোয়েশ্চেন আছে, লাইক হচ্ছে ডিএনএ ভাইরাসের লাইফ সাইকেল এই ফেজে, তারপর হচ্ছে ফার্স্ট টার্মে হচ্ছে সালমোনেলা টাইফি প্যাথোজেনেসিস, একদম পেইড কোয়েশ্চেন আসবেই। তো এগুলি যেন আমাদের এত ভালো প্রিপেয়ার্ড থাকে যে চিন্তা না করা লাগে অ্যান্সার করার ক্ষেত্রে, একদম মানে জাস্ট দেখে লিখে দেওয়া যায়। তো এরকম হচ্ছে কিছু কোয়েশ্চেন আমাদের একটু প্রিপেয়ার করতে হবে। এরপর আসা যাক ভাইভায়। ভাইভাটা আমি বলবো খুবই লাক বেসড ইন কেস অফ মাইক্রো, অনেক টিচার থাকে, প্রত্যেকটা আর কি গ্রুপের শাফেলিং হয়, সবার এক টিচার নাও পড়তে পারে। তো এক একজন টিচারের আসলে এক এক রকম স্টাইল অ্যাপ্রোচ, অনেক কোয়েশ্চেনই দেখা যায় যে খুবই অ্যাটিপিক্যাল তারা আস্ক করেন, যেটা হচ্ছে বই বা হচ্ছে গাইড বা কোনো নোট কোথাওই খুব একটা পাওয়া যায় না, ইভেন লেকচারেও এগুলি খুব একটা টাচড আপন না, যে সো এগুলি নিয়ে আসলে আপসেট হওয়ার কিছু নেই, এটা ফিসাবিলিল্লাহ বলেই অ্যান্সার করতে হবে। আর ভাইভার ক্ষেত্রে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে উচ্চারণটা টিচাররা খুব মাইন্ড করে ভুল করলে, যেরকম ম্যালাসিজিয়া ফারফার, এটাকে ফুরফুর উচ্চারণ করলে সমস্যা হয়ে যায়। একসাথে বলে রাখি, বলতে ভুলে গেছি আমি রিটেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে বানানগুলি, অর্গানিজমের বানানগুলি একদম মানে পারফেক্ট হতে হয়, যদি একটু স্লাইড ভুলও হয় তাহলে পুরো আমারটাই আর কি স্যাররা কেটে দিতে পারেন। আর অর্গানিজমের নাম লেখার ক্ষেত্রে যদি পসিবল হয় নিচে একটু সায়েন্টিফিক নেম যেহেতু একটু আন্ডারলাইন করলে টিচাররা খুশি হয় এবং তারা এটা প্রেফার করে। রিটেন ভাইভা নিয়ে মোটামুটি এই এডিশনাল আমার সেরকম কিছু বলার নাই। লাস্টে অস্পি নিয়ে টেনশনের একদম কোনো কারণ নেই, যেই ব্যাচের পরীক্ষা থাকে তার আগের দিন হচ্ছে জয় স্যার তাদের অস্পিটা ফুললি দেখিয়ে দেন, কোন স্টেশনে কি আছে একদম হুবাহু সেটা স্যার দেখিয়ে দেন। প্রত্যেকটা মাইক্রোস্কোপে স্যার আর কি প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে বসিয়ে আর কি চেক করতে সাহায্য করেন, তারা যেন মানে ভুল না করে পরের দিন। আর কোয়েশ্চেন অ্যান্সারও স্যার কয়েকটা আর কি সাজেশন দিয়ে দেন, যেগুলি ইউজুয়ালি কমন পড়ে, বাট 100% কমন সবসময় আসে না। এই ক্ষেত্রে হচ্ছে 77-এর ড্রাইভে তন্নি ম্যাডামের কিছু সাজেশন আছে, দেন হচ্ছে ফায়াদ ভাইকে 72-এর কিছু কোয়েশ্চেন কালেক্ট করছেন, এগুলি থেকে অনেকটা কমন পড়ে। সো এগুলিও হচ্ছে একটু রিভাইজ দিয়ে গেলে অলমোস্ট অস্পিতে ফুল মার্কই কমন ফেলা সম্ভব। এক্ষেত্রে কোনো প্র্যাকটিক্যাল আমাদের অ্যাসেসমেন্টে দেয় না, সো ওই অ্যাসপেক্টটা বাদ। ফাইনালি হচ্ছে আমাদের কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে আসলে কী সাজেশন দেবো নিজেও শিওর না, অনেক আগে পরীক্ষা দিছি, প্লাস হচ্ছে আমাদের সময় যে টিচাররা ছিলেন তারা এখন আর নাই কেউই। তোমাদের যে নিউ অ্যাসোসিয়েট প্রফেসর যারা আসছেন তারা কীভাবে ওরিয়েন্ট করবেন টার্ম আমি শিওর না। তাও আমি হচ্ছে একটু একটা কথা বলি, রিটেন ভাইভা অস্পি তিনটা নিয়ে একটু টাচ করতেছি। রিটেনের ক্ষেত্রে হচ্ছে ডিউ পড়লে অলমোস্ট 100%ই কমন পড়ে, আর নন ডিউ যেগুলো বারবার আসে সেগুলো একটু দেখে রাখা
যায় আমি পার্টিকুলারলি নেসেসারি মনে করি না, কিন্তু একটা কোয়েশ্চেন তো আমাদের সময় আর কি অ্যাটলিস্ট আসতো যে ম্যান্ডেটরি অ্যান্সার করতেই হবে। তো এইটা যদি আনকমন পড়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আসলে সমস্যা হতে পারে। সো আমি রেকমেন্ড করি যদি কারো পক্ষে পসিবল হয় একটু নন ডিউ বারবার আসছে শর্ট নোট টাইপের যে কোয়েশ্চেনগুলো একটু দেখে যেতে পারলে ভালো হয়। আর ভাইভার ক্ষেত্রে হচ্ছে রিটেনের পড়া দিয়ে টার্মের ভাইভা কভার হয়, যদিও আসলে তোমাদের প্রফ ওরিয়েন্টেড হবে কিনা জানি না টার্মটা। সো প্রফে আমাদের যেটা হতো সার্ভে, দেন হচ্ছে আরএফএসটি, ডে ভিজিট, এগুলি থেকে আমাদের ভাইভাটা শুরু হতো। তোমাদের এগুলি থেকে শুরু হবে কিনা জানি না। আমাদের টার্মে আর কি নর্মাল থিওরিটিক্যাল জিনিসপত্রই আস্ক করতো, এক্সেপশনাল খুব একটা কিছু আস্ক করতো না। অস্পির ব্যাপারে বলবো যে স্পেসিমেনগুলো দেখাইছে ওগুলো মানধাত্তার আমল থেকে চলে আসছে। একটা মিজেলসের মনে হয় আছে, একটা হচ্ছে একটা মশার মডেল আছে, তারপর হচ্ছে ওরসেলাইনের একটা প্রসিডিওর থাকে, তারপর হচ্ছে বিএমআই টিএমআই মাপার মনে হয় একটা প্রসিডিওর থাকে। এগুলি দিবে, এগুলো আনকমন কিছু দেওয়ার নাই। এগুলি ড্রাইভেও হয়তো বা ইয়ে আছে, তারপর হচ্ছে গাইডের পিছনে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে ইসের জন্য, মডেল কোয়েশ্চেনগুলো। এগুলি পড়লেই মোটামুটি কভার হয়ে যায়। তো মোটামুটি এইটুকুই। আশা করি সবাই অনেক ভালো পরীক্ষা দেবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।